প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আপনাদের ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটার কথা মনে আছে, অথবা ছবিটা? সেই ছবিতে বইটা লিখেছিলেন মেরি শেলি। 1818 সাল মতান্তরে 1831 সালে এই উপন্যাসটা তিনি লিখেছিলেন। তিনি একজন বিজ্ঞানীর তিনি একজন বিজ্ঞানীর চরিত্র করেছিলেন, বর্ণনা করেছিলেন, যিনি একটা যন্ত্র বানিয়েছিলেন। সেই যন্ত্রটা হচ্ছে একটা পাশবিক যন্ত্র। সেই যন্ত্রটার হাতেই একদিন তার মৃত্যু হয়। এখনই ফ্র্যাঙ্কেনস্টাইনের সঙ্গে কার তুলনা করেছেন জানেন? আর কে তুলনা করেছে শুনলে অবাক হয়ে যাবেন। ফ্র্যাঙ্কেনস্টাইনের সঙ্গে ডক্টর ইউনুসের তুলনা করেছেন স্বয়ং খলিলুর রহমান। এটা তিনি যেমন আমেরিকায় এনএসএ, আমেরিকার গোয়েন্দা প্রধান, এনএসএ আমি বলবো না, গোয়েন্দা প্রধান সকল প্রতিষ্ঠানের তুলসী গ্যাবার্ডকে যেমন বলেছেন, তেমন তিনি আমাদের যিনি এনএসএ অজিত দোভালকে একই কথা বলেছেন। গতকালকে তাড়াহুড়ো করে অজিত দোভালের সঙ্গে দেখা করার জন্য তিনি একবার দিল্লি চলে আসেন। আজকে তার আসার কথা ছিল, কালকেই তিনি ঢাকা পৌঁছেছেন। এর আগে কাতার থেকে তিনি গেছিলেন ওয়াশিংটন ডিসি। সেখানে গিয়ে তিনি তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন এবং তুলসী গ্যাবার্ডের সঙ্গে কথাবার্তা বলেন। তুলসী গ্যাবার্ডের সঙ্গে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানতে পারবো না। এগুলো যদি বলা হয় তাহলে পরে মিথ্যে কথা বলা হবে। তার সঙ্গে যখন খলিলুর রহমানের যখন কথা হয়, যেটুকু কথা ফিরে এসে খলিলুর রহমান, তার দায়িত্ব ছিল অজিত দোভালকে ব্রিফিং করা। এখন অজিত দোভালকে যখন তিনি ব্রিফিংটা করেন, সেই সময়তে তিনি এই উপমাটি ব্যবহার করেন। এখন উপমাটা ব্যবহার করছেন কেন? কারণ এই যে খলিলুর রহমান, তিনি এনএসএ ছিলেন, আমাদের এখনো পদাধিকার বলে এখনো তিনি এনএসএ, কিন্তু এনএসএ এর কাজটা কিন্তু রেগুলারলি উনি করছেন না। উনি খুব অপমানিত হয়ে উনি ফিরে চলে গেছিলেন। উনি চলে গেছিলেন নিউ ইয়র্ক থেকে, সেখান থেকে কাতার থেকে আবার ওয়াশিংটন ডিসি হয়ে তিনি ঢাকায় এসছেন। ঢাকায় এসে তিনি ইউনুসের সঙ্গে দেখা করেছেন। দেখা করে তুলসী গ্যাবার্ড যে প্রস্তাবগুলো ইউনুসকে দিয়েছে, সেই প্রস্তাবগুলো নিয়ে উনি বলে দেন, আলোচনা করেন। আলোচনা করে তার মতামত নিয়ে তিনি চলে যান একেবারে সোজা আমাদের নয়াদিল্লিতে। এখানে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে তিনি দেখা করেন। গতকালকে একটা রাত্রিবেলার শর্ট মিটিং হয়েছে, আজকে সকালবেলা আর একটা মিটিং হয়েছে, মোট দুটো মিটিং হয়েছে। এখন মিটিং এর বিষয়বস্তু আমি এখনো পুরো জানতে পারিনি, তবে যেটুকু জেনেছি যে আমেরিকা বলেছে ইউনুসকে স্টেপ ডাউন করতে, যে আপনার অনেক হয়েছে, এখন আমরা আপনার পেছনের অর্থ খরচ করব না, আর আপনি যা করেছেন দেশ জঙ্গিবাদে ভরে গেছে, আপনি স্টেপ ডাউন করুন, ক্ষমতা আপনি দিয়ে দিন রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, অথবা তিনি যে প্রধানমন্ত্রী আছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী আছেন, তাকে ডেকে পাঠাবেন। ডেকে পাঠিয়ে তিনি ক্ষমতা তার হাতে দিয়ে দেবেন। এটা গিয়ে আপনি বোঝান, আমাদের তরফ থেকে তাকে বোঝান। খলিলুর রহমান তাকে বলেছেন, সেখান থেকেই জানা গেল যেটা অজিত দোভালকে গল্পটা কথাটা বলেছেন। খলিলুর রহমান তাকে তখন তুলসী গ্যাবার্ডকে বলেন যে আপনারা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলেছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইনকে এখন আর থামানো যাবে না।
বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গেছে। এই আর মানে আজন্ম যতদিন বেঁচে আছে সেই ক্ষমতা ছাড়বে না। আমার যতদিন রিডিং, মানে খলিলুর রহমান তুলসী গাবার্ডকে যেটা বলেছেন, আমার যতটা রিডিং, সেই রিডিং অনুযায়ী আমি আপনাকে বলছি, উনি যতদিন বেঁচে থাকবেন উনি ক্ষমতা ছাড়বেন না। ফলে আপনারা যতই অনুরোধ উপরোধ করুন না কেন, আমি যতই তাকে গিয়ে বলি না কেন, তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। তখন উনি বলেছেন, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এই কথাটা গিয়ে আপনি অজিত দোভালকে বলে দিন ভারতে গিয়ে, এবং অজিত দোভালের সঙ্গে আমি ফোনে কথা বলব। উনি তারপরে ঢাকায় আসেন। তুলসী গাবার্ডের সঙ্গে কথা অনুযায়ী উনি তুলসী গাবার্ড যেটা বলেছিলেন, উনি এসে তুলসী গাবার্ডের কথা ডক্টর ইউনূসকে বলেন। ডক্টর ইউনূস যমুনায় গিয়েছিলেন, যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে মাত্র 12 মিনিটের কথা হয়েছে। ঢুকেছেন, কথা বলেছেন, বেরিয়ে এসছেন। টোটাল সময় হচ্ছে, কথা বলার সময় 12 মিনিট, মানে মুখোমুখি যে কথাটা হয়। এখন তারপরেই উনি আর ঢাকায় আর থাকেননি, একবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা ফ্লাইট ধরেছেন। ফ্লাইট ধরে উনি সোজা মানে এতে চলে এসছেন, দিল্লি বিমানবন্দরে চলে এসছেন, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসছেন। এসে তিনি হোটেলে ওঠেন, তারপরে একটা পুনাপুনি করে তারপরে অজিত দোভালের সঙ্গে কালকে বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলা বলবো না, 8:30 পৌনে 9টা নাগাদ একটা বৈঠক হয়, শর্ট মিটিং হয়। সেটা হচ্ছে ডিনার করতে করতে যে শর্ট মিটিংটুকু হয়, সেই শর্ট মিটিংটুকু হয়েছে। তারপর বিস্তারিত মিটিংটি হয় আজকে সকালবেলা 10:30টার সময়। 10:30 থেকে তারপর 11:15 অব্দি এই মিটিংটা হয়, 45 মিনিটের মিটিংটা হয়। তো সেখানেও সেই তুলসী গাবার্ডকে উনি যা বলেছিলেন, এখানেও অজিত দোভালকে সেই একই কথা বলেছেন। তাহলে তখন অজিত দোভালকে একটা অনুরোধ করেছেন, খলিলুর রহমান করেছেন, যে আপনারা আজ যাই করুন, অন্য কোন বিকল্প যদি থাকে আপনারা সেটা করুন। আপনারা যেরকম আপনারা মানে পরামর্শ দেবেন, ঢাকা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে বলে আমি আশাবাদী। তখন অজিত দোভাল বলেন যে আপনি বিকল্প একটা পথ বলুন, আপনি বিকল্প একটা পথ বলুন। আপনি বলছেন উনি পদ ছাড়বেন না, আমৃত্যু উনি পদে থেকে যাবেন। তাহলে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা হচ্ছে, এই দলকে আনার চেষ্টা করা হচ্ছে, ওই দলকে আনার চেষ্টা করা হচ্ছে, এইগুলো কি তাহলে সমস্ত মানে বাজে কথা? তো খলিলুর রহমান বলেছেন যে আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু চিনেছি, এগুলো হচ্ছে তার সব আইওয়াশ। কোন রকমে একটা ঝামেলা টামেলা পাকিয়ে দিয়ে তিনি এখন কোন রকমের নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বলবেন যে এই সময় নির্বাচন হওয়া সম্ভব নয়, নির্বাচন আরো 6 মাস 1 বছরের জন্য পিছিয়ে গেল। এই পেছাতে 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 তিনি আমৃত্যু তিনি এই ক্ষমতায় থেকে যাবেন। এই জন্যই আমি বলেছি যে আমেরিকা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে। এই ফ্র্যাঙ্কেনস্টাইন এখন একে আর থামানো যাবে না। বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গিয়েছে, বাঘ এখন মানুষ ফেঁকো হয়ে গিয়েছে। ফলে এখন আর আপনাদের কোনো উপায় নেই। আর প্রথম দিকে যখন ভারতের ব্যবস্থা করার কথা ছিল, দরকার ছিল, তখন কিন্তু ভারতবর্ষ ব্যবস্থা নেয়নি, ভারতবর্ষ উল্টে সাহায্য করেছে। এই কথাটা কিন্তু খলিলুর রহমান কিন্তু একদম ঠিক বলেছেন। যখন সেই সময়ে যখন এই রুটগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, সেই সময়তে খাবার পাঠানোটাও বন্ধ করে দেওয়া উচিত ছিল, যেটা খলিলুর ইঙ্গিত করেছেন। ভারতবর্ষ সেটা করেনি। এটা আমার বরাবরের এটাও অভিযোগ, খলিলুর রহমান সেই ইঙ্গিতটাই করেছেন আজকে। মানে আমার যে কথাটা সেটা খলিলুরের মাথাতেও ছিল, খলিলুর সেই একই কথাটাই বলেছেন। তো যাই হোক, এই নিয়ে আরো কথাবার্তা হয়েছে, বিকল্প আর কোনো পথ নেই। ফলে একটা অবশ্যম্ভাবী দিকে যে যাওয়ার ব্যাপার, সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে গেছে। এইটাকে এড়ানোর আর কোনো রাস্তা বোধহয় খোলা নেই। যেটা দরকার ছিল, মানে একটা বিকল্প রুট একটা ওপেন করার উচিত ছিল আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মানে সমস্যার সমাধান করার জন্য।
সেই আশাটা বোধহয় রইল না, কারণ ইউনূস কোনো মতেই ক্ষমতা ছাড়বে না অ্যাজ পার খলিলুর রহমান। এটা আমাদের কথা নয়, খলিলুর রহমানের কথা। খলিলুর রহমান আগামীকাল একটা মিটিং আছে আমাদের আজকে এবং আগামীকাল হায়দ্রাবাদ হাউসে কলম্বো কন্ট্রোলের মিটিংটা আছে, সেটা অ্যাটেন্ড করে খলিলুর রহমান তিনি আর ঢাকা ফিরবেন না। যা বোঝা গেল তিনি সোজা হয়তো কুয়েত চলে যাবে, এই কাতার চলে যাবেন। তা এখন যা অবস্থা গিয়ে তাহলে দাঁড়ালো, তাহলে পরে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলো আমেরিকা, এবং ফ্র্যাঙ্কেস্টাইনকে এখন নামাতে হবে, মারতে হবে, যাই করুক না কেন, তাহলে পরে আমেরিকাকেই করতে হবে। আর বিকল্প পথ ভারতের হাতে কিছু নেই, বিকল্প একটাই আছে, সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ এবং একটা রাষ্ট্রের অত্যন্ত ক্ষয়ক্ষতি। ভারতবর্ষে সেরকম কিছু আসবে যাবে না, কারণ পাকিস্তান এখানে ঢুকতে পারবে না। যখন বাংলাদেশকে যখন আক্রমণ করবে, আমি বলে দেখেছি তার 12 ঘন্টা আগে ঠিক পাকিস্তান আক্রমণ হবে। পাকিস্তান আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান এত ব্যস্ত হয়ে পড়বে, ওই যে আফগানরা একই সঙ্গে আফগানরা অ্যাটাক করবে, ভারতের খেলা এটা, আফগান অ্যাটাক করবে, এদিকে তালিবানরা টিটিপির মধ্যে ঢুকে, তালিবানরা টিটিপি এখানে ঢুকে মারবে, ওদিকে বালুচ মারবে, বালুচ ব্রিগেড মারবে, বালুচ লিবারেশন আর্মি মারবে, মজিদ ব্রিগেড মারবে, সবাই মিলে মেরে পাকিস্তানকে ব্যতিব্যস্ত করে রেখে দেবে। পাকিস্তান কোন দিকে যাবে? নিজের দেশ বাঁচাবে? আর তার মধ্যে সিন্ধ আছে, নিজের দেশ বাঁচাবে, গিলগিট বালতিস্তান আছে, মানে কতগুলো ঝামেলা। তারপরে সে বাংলাদেশে এসে কি করবে? এর মধ্যে আবার একটা রাশিয়ার যুদ্ধ জাহাজ এসে এখানে সৌহার্দ্য বিনিময় করে গেল। আসলে সৌহার্দ্য বিনিময় নয়, এটা হচ্ছে একটা বার্তা দেওয়া, এটা কূটনৈতিক বার্তা যে আমরা এই মহাসাগরীয় অঞ্চলে রয়েছি, যদি পাকিস্তান এপাশ থেকে আসে বা কোনো কারণে যদি আমেরিকান যদি আসে, যেটা 71 সালে হয়েছিল, তাহলে পরে আমরা এখানে কিন্তু রয়ে গেছি বলে ওইখানেই কিন্তু ওই 2-1 দিনের জন্য থাকবে, সৌহার্দ্য কি সব বিনিময় টিনিময় হবে। এগুলো হচ্ছে সব নাটকীয় ব্যাপার, সমস্তটা হচ্ছে সাজানো নাটক। আসল নাটকটা হবে ওই মহাসাগরীয় অঞ্চলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকা এবং অপেক্ষা করা যতক্ষণ না পর্যন্ত যুদ্ধটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। তবে এর ফল কি হবে আমি জানি না এই মুহূর্তে। তবে খলিলুর ডেকে দিয়েছে ইউনূসকে অ্যাজ ফ্র্যাঙ্কেস্টাইন। তাহলে আপনারা এখন ফ্র্যাঙ্কেস্টাইনের হাতে পড়েছেন। এই ফ্র্যাঙ্কেস্টাইনের হাত থেকে উদ্ধার পেতে গেলে কি হবে আমি জানি না, ভবিষ্যৎ কি আছে আমি জানি না। তবে বিষয়টা এখানে থেমে থাকবে না, এরপরে বিষয়টা আরো এগোবে এবং ঘটনা বহুল একটা ব্যাপার হবে। আমি আর এর বেশি আমি আর কি বলতে পারি বলুন? আমার হাতে আর কোনো খবর নেই। আমি যেটুকু পেয়েছি কাল রাত্রির থেকে আজ পর্যন্তই, সকাল পর্যন্ত যতটুকু পেয়েছি আমি আপনাদেরকে বললাম। এরপর আপনারা বুঝে নিন যে কি হতে পারে না হতে পারে। তবে হয়তো যুদ্ধ একটা অবশ্যম্ভাবী, আর নইলে আমেরিকাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে, যে বসিয়েছিল তাকে এমন একটা কিছু ব্যবস্থা নিতে হবে যাতে ভারতবর্ষ এই যুদ্ধটা থেকে সরে আসে, ভারতবর্ষকে মধ্যিখানে না ঢুকতে হয়। কারণ ভারতবর্ষ যদি ঢোকে তাহলে পরে ইউনূস বাঁচবে না, ইউনূস বাঁচবে না, আর আমেরিকার হাতে পড়লেও ইউনূস বাঁচবে না। ফলে আমি যেটা বলেছিলাম, ইউনূসের শেষ দিন অত্যন্ত করুণ হবে। আপনারা লিখে রেখে দিন, ইউনূসের শেষ দিন অত্যন্ত করুণ হবে এবং আমেরিকার মাথায় যদি একবার ঢুকে যায় এই কুকুর পাগল হয়ে গেছে, সেই কুকুরকে গুলি করে মারতে হবে, তা কুকুরকে কি কোনো সময় গুলি করে আমেরিকা প্রভু মেরে দেবে। প্রভুই তো, আমেরিকা তো প্রভু, প্রভু গুলি করে কুকুরকে মেরে দেবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। পরবর্তী ভালো খবর যদি থাকে নিশ্চয়ই নিয়ে আসবো। ততক্ষণ ধন্যবাদ, নমস্কার।